পৃথিবী বিখ্যাত কিনা জানি না, তবে হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তো শোনেন প্রতিদিন। সে কারণেই হয়তো যখন আমরা ইনসাইটস দেখি যে আমাদের কন্টেন্ট কত মানুষ দেখেছেন, সেটা অনেকটাই সংখ্যা দেখতে পাই, প্রায় 15 কোটি মাসে। তোমার সঙ্গে হঠাৎ আলাপ দার্জিলিংয়ের কেভেন্টার্সে। ম্যালে তখন কুয়াশা ঘোর, মোমোর গন্ধ চতুর্দিকে। হালকা ধোঁয়া উঠতে থাকা নকশা করা কফির কাপে চামচখানা নাড়তে নাড়তে তাকিয়েছিলে ফোনের স্ক্রিনে। আমি তখন বন্ধুবৃত্তে, অন্য টেবিল, চিকেন সসেজ। পাহাড় দেখতে গিয়ে দু চোখ জুড়িয়ে গেল তোমায় দেখে। নমস্কার, আমি সুজয় নীল। কেমন আছো? চলছে সব মিলিয়ে, মানে নর্মালি আমি এটাই বলি যে ভালো থাকা খারাপ থাকা সাময়িক। তুমি সকালবেলা হয়তো উঠলে ভালো আছো, বিকেলবেলা গিয়ে হয়তো এমন কিছু ঘটলো যেখানে খুব ভালো থাকতে পারলে না। তো চলছে, মানে চলে গেলেই আমরা একটা করে দিন পার হয়ে গেলেই মনে করি যে আমরা ভালো আছি। ভালো থাকো, হাসি খুশি থাকো। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে মোটিভেশন স্পিকার, একজন আরজে, তো তোমার শুরুটা কীভাবে হয়েছিল? দেখো, মোটিভেশনাল স্পিকার তো কেউ সেইভাবে হতে চায় না। আমাদের সবারই একটা জার্নি থাকে যেখান থেকে আমরা কিছু একটা করতে চাই। তো আমার রেডিও খুব টেনেছিল, যে কারণেই অন্যান্য কেরিয়ার ছেড়ে রেডিওতে যাওয়া। তারপর লকডাউন পিরিয়ড, হয়তো নিজের ভালো থাকার জন্যই মানুষের গল্প তুলে ধরতে ধরতে সেগুলো মানুষকে ইন্সপায়ার করতে শুরু করলো। তো আমি এখনও নিজেকে মোটিভেশনাল স্পিকার বলি না, আমি বলি যে আমি মানুষের গল্প তুলে ধরি, যেখানে সেই গল্প থেকে অন্যরা ইন্সপায়ার্ড হয়। তো সেভাবেই চলছে, মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে, জানাচ্ছে, সেটা আমার ভালো লাগে। তুমি কীভাবে সুজয় থেকে সুজয় নীল হয়ে উঠলে? এটা বরং আমার দর্শকেরা বলতে পারবেন। মানে আমি শুরুটা করেছিলাম একটা সময় লেখালেখির জন্য। তারপর নীল তো একটা জাস্ট পদবি হিসেবে লিখেছিলাম কিছু সেই সময়ের গল্প, ছোটোবেলার কথা বলছি। পরবর্তীতে নামটা জুড়ে নেওয়া, কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি সুজয় থেকে সুজয় নীল হয়ে ওঠা মানে এত মানুষের কাছে পৌঁছে যাওয়া, এইটার জার্নিটা বলে বোঝায়। তো সেইটা বোধহয় মানুষই বলতে পারবে ভালোভাবে। তোমার কাছে সাকসেস মানে কি? সাকসেস বলে সেইভাবে সত্যি কিছু হয় না অ্যাকচুয়ালি। সাকসেস অ্যাকচুয়ালি একটা জার্নি। মানে যদি ভেবে নাও যে তুমি কিছু একটা অ্যাচিভ করে নিয়েছো, তোমার আর কিছু অ্যাচিভ করার নেই, সেদিন থেকে তোমার ডাউনফল শুরু হবে। তো তুমি যদি টুয়ার্ডস কিছু একটা চলতে থাকো, ধরো আমি তোমাকে সিম্পলি বলছি, তুমি এখন এই মুহূর্তে ধরো 11তে রয়েছো। তুমি যদি এটা টার্গেট করে নাও যে আমি 20তে পৌঁছবো, 20তে পৌঁছলে কিন্তু তোমার মনে হবে আমি 21-এ পৌঁছোই বা 25-এ পৌঁছোই। তো ইটস এ জার্নি, মানে যেখানে তুমি কোথাও না কোথাও এগোতে চেষ্টা করবে, কোথাও একটা পৌঁছে গিয়ে এবার এগোবে। তো আমার মনে হয় ওই ছোট্ট ছোট্ট সাকসেসগুলোকেই সেলিব্রেট করা উচিত, যেখানে পৌঁছলাম। কিন্তু একটা বিগার টার্গেট থাকা উচিত, যেটাকে সাকসেস মনে করে আমরা এগোবো। একটা ছেলে বা একটা মেয়ে কীভাবে সুন্দর জীবনের দিকে এগোবে? ফোকাস থেকে, মানে যে কোনো কিছুকে ফোকাস করে যদি তুমি থাকো, সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। আজকে মনে হলো যে এটাই কিছু হচ্ছে না, কালকে আবার অন্য কিছুতে চলে গেলে এইভাবে কোনো কিছুকেই তুমি অ্যাচিভ করতে পারবে না। তো আমার মনে হয় একটা সময় দেওয়া দরকার, সার্টেন টাইম দেওয়া দরকার যে কোনো কিছুকেই, যেখানে না হলে তারপর না হয় দেখা যাবে। কিন্তু আমি একদমই সময় দিলাম না, খাটলাম না, মানে 100% দিয়ে চেষ্টা করলাম না, তাতে আমি যদি ফেইলিওরড হয়ে বেরিয়ে যাই এবং দোষারোপ করি জিনিসটাকে কেন হলো না, তাহলে তো অন্যায় করছি আমি নিজের সঙ্গেও এবং সেটার সঙ্গেও। তো আলটিমেটলি কিছুটা সময় দেওয়া দরকার এবং 100% দিয়ে চেষ্টা করাটা দরকার। ফোকাস থাকলে কোথাও একটা পৌঁছানো যায়। তো এইভাবে ভালো থাকা তো তারপরের শর্ত। আজ যে সমস্ত মানুষদের বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে, যারা সাফল্যের দিকে এগোচ্ছে, তাদের কী বলবে তুমি তাদের জন্য? সাফল্যের দিকে এগোচ্ছে তাদের তো সবসময় শুভেচ্ছা বার্তা। সাফল্যের দিকে এগোনোটাই আসল। তো ওই যে বলছিলাম জার্নিতে তুমি সব রকমই পাবে, কিন্তু সাফল্যের দিকে এগোচ্ছ মানে তুমি প্রতিদিন একটু একটু করে গ্রো করছো, এটাই আসল আর কি, এটাই পজিটিভিটি। আর তুমি ফিটনেস থাকার জন্য কি করো? ফিট থাকার জন্য আলাদা করে সেইভাবে কিছু করি না, খাওয়া দাওয়া কন্ট্রোল তো করতেই হয়। টেলিভিশনে কাজ করি যখন, একটু শেপে থাকতে হয়। তাছাড়া অ্যাজ সাচ জিম বা কিছু করি না, ফ্রি হ্যান্ড টুকটাক এক্সারসাইজ করি। খাওয়া দাওয়াটা কন্ট্রোল। ফেভারিট রেসিপি কি? মুগ ডাল, ভাত আর আলু ভাজা। পছন্দের আউটফিট? আউটফিট আমাকে সবসময় তুমি সাদা কালোতে দেখবে বেশিরভাগ সময়। তো সেটা পরতেই খুব ভালোবাসি, কমফোর্টেবল ফিল করি। পাঞ্জাবি পরতে ভালোবাসি কোনো রকম আমাদের ট্র্যাডিশনাল অনুষ্ঠান হলে। এবার র্যাপিড ফায়ার খেলবো, ওকে। ঠিক আছে? মাউন্টেন নাকি বিচ? কনফিউজড, বাট বিচ যেহেতু কাছে আমাদের, খুব যাই,
বীজ বলা যেতে পারে। আর অ্যাকশন নাকি রোমান্টিক? দুরকমই ভাল লাগে। আমি অ্যাকচুয়ালি মানে সাইফাইয়ের ভীষণ ফ্যান, তো মানে বুঝতেই পারছো মার্বেল বা ডিসির সিনেমাগুলো ভালো লাগে। রমকম তো অবভিয়াসলি সেরকম মুড থাকলে রমকমও ভালো লাগে। আর প্রথম প্রেম? প্রথম প্রেম লেখালেখি। প্রথম ক্লাস? স্কুলের সেই সময় টিউশন পড়তাম, সেই টিউশনই ছিল অ্যাকচুয়ালি একটি মেয়ে। আর বারবার দেখতে ভালোবাসে এরকম একটা ছবি? বারবার দেখতে ভালো লাগে? সিনেমা নাকি? ছবি, কোনো ফটো, মোবাইলে কোনো ফটো এরকম, আর যা ফটো তুমি দেখতে চাও বারবার এরকম? ও সেইটা তো আমার ফ্রেন্ডস এবারে আছে, বউয়ের ছবি তো দেখতে ভালো লাগে। আর মুভি ডেট নাকি কফি ডেট? কফি ডেট, ইয়ে। আর লাস্ট কবে কেঁদেছো? কেঁদেছি কবে? লকডাউনে। পৃথিবী ধ্বংস হওয়ার আগে তুমি কোন জিনিস করতে চাইবে? কোন জিনিস করতে চাইবো? কঠিন প্রশ্ন। আমাদের না পাওয়ার লিস্ট অনেক লম্বা হয় অ্যাকচুয়ালি। হতে পারে কোনো একটা স্পেশাল জায়গায় বেড়াতে যাওয়া, যেটা এখনো হয়ে ওঠেনি। বাবা মায়ের কোনো ইচ্ছে যেটা পূরণ করা। আর হ্যাঁ, শেষমেশ যদি বলো কিছু মনেরও কিছু অপূর্ণ খিদে থাকে, তার মধ্যে কোনো একটাকে বেছে নেবো যেটা প্রকাশ্য নয়। এখন চারদিকে তো ব্রেকআপ, ডিভোর্স, তো তোমার কি মনে হয় কীভাবে সলিউশন হতে পারে এর থেকে? দেখো, সলিউশন দেওয়ার আমি তো কেউ নই। আমি আমার যেটুকু মনে করি, যেভাবে আমি ভাবি কোনো কিছুকে, সেইটা হয়তো আমি শেয়ার করতে পারি। ব্রেকআপ তাদের সিচুয়েশন, তারা বুঝবে। যাদের অ্যাকচুয়ালি সিচুয়েশনটার মধ্যে যারা যাচ্ছে, হয়তো সেই সম্পর্কে থাকলে তাদের খুব কষ্ট হচ্ছে, সেই কষ্টের থেকে তো তারা বেরিয়ে গিয়ে যদি শান্তি পায়, সেটা হতে পারে এক। ডিভোর্সের ক্ষেত্রেও একই কথা বলবো। তারা একমাত্র আমাদের প্রতিটা মানুষের হাতের আঙুলের ছাপ আলাদা, সেরকমই তাদের সম্পর্কের সমীকরণটাও আলাদা। তো আমরা বাইরে থেকে কেউ বলে দিতে পারি না যে তারা কেন ডিভোর্স করে নিল, তারা কেন ব্রেকআপ করে নিল। মেবি তারা একটা সময় ভালো ছিল, এখন ভালো থাকতে পারছে না একসঙ্গে, তাদের আলাদা হলে তারা ভালো থাকতে পারবে, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু হ্যাঁ, চেষ্টা করাও দরকার যে কোনো কিছুই। আমরা যেমন কোনো কিছু গড়তে অনেকটা সময় লাগে, ভাঙতে তো 1 সেকেন্ড লাগে। একটু ভাবা দরকার, বসা দরকার একসঙ্গে। ওই আবারও বলবো, প্রত্যেকের সিচুয়েশন একই রকম নয়, প্রত্যেকের সিচুয়েশন আলাদা, তাদের মতো করে তাদের বিচার করতে হবে সিচুয়েশনটাকে। আর তোমার কাছে ভালোবাসা মানে কি? ভালো থাকা, একদম ভালো থাকা। তুমি যদি কাউকে ভালোবেসে ভালো থাকো, সেটাই ভালোবাসা। এবার যদি ধরো তুমি কাউকে ভালোবাসছো, তার তুমি ভালো নেই, তো আলটিমেটলি সেটার ভালোবাসা হলো কি করে? মানে তোমার ওই ভালোবাসা শব্দটাকে ভাঙলে ভালোবাসা হয় না তো, ওটা একটা বাসা আর কি। তুমি ওই সম্পর্কটার মধ্যে বা ওটার মধ্যে শান্তি খুঁজে পাও, তুমি ভালো থাকো, তাই জন্যই ভালোবাসছো কোনো কিছুকে। আর তুমি ভাগ্য বিশ্বাস করো, লাককে? লাক কিছুটা তো আমাদের সঙ্গ দেয়, আবার কখনো দেয় না, কিন্তু ভাগ্যের 95% নিজেকে গড়তে হয়। নইলে ভাগ্য তোমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে না যে তুমি সেটা দিয়ে কিছু একটা করে নেবে। তোমাকেই গড়তে হবে। এবং হ্যাঁ, অবভিয়াসলি একটা সিচুয়েশন আসবে এমন, যেখানে তোমার সামনে অনেকগুলো অপশনস রয়েছে, সেখান থেকে তুমি যেটা বেছে নেবে, তুমি তোমার পোটেনশিয়াল অনুযায়ী, সেইটা তোমাকে হেল্প করবে। আর তুমি যদি আজকে মোটিভেশন স্পিকার না হতে বা আর যে না হতে, তাহলে কি হতে চাইতে? কি হতে তুমি? হয়তো পড়াতাম, কারণ আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি। হয়তো স্কুলে পড়াতাম বা কলেজে পড়াতাম, বা সেটাও যদি না জুটতো যা সিচুয়েশন চারদিকে, তাতে হয়তো টিউশন পড়াতাম, লেখালেখি করতাম। লেখালেখিটা এখনও করি। তো এই সব মিলিয়ে ভালো থাকতাম, যাই হোক। আর জিজ্ঞেস করো তোমাকে আমি, ধরো তুমি এসে তোমাকে ইগনোর করছে তোমাকে, তখন তুমি কী করো তার থেকে? আমাকে কি ইগনোর করছে? মানে কিভাবে ইগনোর করছে বলো? সেই ইগনোর করার সিচুয়েশন, এরকম ক্ষেত্রে কোনো বন্ধু বান্ধবী তোমার ইগনোর করছে, তখন তুমি কি ইগনোর করো? হয়েছি, ইগনোরড খুবই হয়েছি। একটা সময় স্কুল লাইফে ইগনোরড হয়েছি, পয়সা ছিল না বলে, সিচুয়েশন ভালো ছিল না বলে। কলেজ লাইফেও হয়েছে কিছুটা। কিন্তু আজকাল খুব হাসি পায় সেগুলো মনে পড়লে, যে ওইগুলোই শক্ত করেছে অ্যাকচুয়ালি, যে তোমাকে তোমার জায়গা করে নিতে হবে, কেউ তোমায় ছেড়ে দেবে না। তো আলটিমেটলি আজকে ধরো কারোর জন্য যখন কোনো কিছু করতে পারি, অপরচুনিটিস তৈরি করতে পারি, একটা কোনো আমি তো একা কাজ করি না, আমি যে একটা হাউস আমাদের চলে,
সেটাতে অনেকগুলো ছেলে মেয়ে জুড়ে আছে, তাদের সংসার জুড়ে আছে, তারা অনেকেই বাড়ির একমাত্র আর্নিং মেম্বার। তো এই অপরচুনিটিগুলো যখন তৈরি করতে পারি তখন ওই ভালো লাগাটা আমার মধ্যেও আসে যে না, সত্যি সত্যি কিছু একটা কাজ করছি যেটাতে আমি একা ভালো নেই, আরও আমার সঙ্গে অনেকে ভালো আছে। ডিরেক্টলি ধরো এরা ভালো রয়েছে, ইনডিরেক্টলি তো যারা কন্টেন্ট দেখে তারা সেগুলো দেখে ভালো আছে। তো এইগুলো তখন ওই ঘটনাগুলো মনে পড়লে হাসি পায় আর কি, যে তারা কি কি কারণে ইগনোর করতো। আজকে তো ধরো তারাও হয়তো কারো কাছ থেকে ইগনোরড হচ্ছে, এটাই। তুমি আসবে রানাঘাট থেকে শিয়ালদায় ডেলি প্যাসেঞ্জারি করতে, আজকে তোমার টালিগঞ্জে নিজের বড় অফিস, তো কেমন লাগছে তোমার এটা, কি মনে করো তুমি? এই জার্নির একটা কোথাও গিয়ে বলতে পারো ছোট্ট একটা অ্যাচিভমেন্ট, যেটাকে সাকসেস বলতে পারো তুমি যদি চাও। আর হ্যাঁ, একটা জায়গা হয়েছে, তৈরি করতে পেরেছি। একটা সময় এখানে রোজ আসতাম, একটা সময় ভাড়া ছিলাম, তারপর ধীরে ধীরে কাজের স্কোপ বাড়লো, একটু একটু করে রোজগার বাড়লো, সেখান থেকে একটা জায়গা নিজের তৈরি করা। তার জন্য শুধুমাত্র আমি নিজেকে নিজে ক্রেডিট দেবো না, কেননা এর পিছনে আমার পুরো টিম রয়েছে, আমার পরিবারের সাপোর্ট রয়েছে, এবং ভালো থাকা যাকে বলে, এই ভালো থাকাটা রয়েছে বলে পারছি। আর তোমার লাইফে এমন কোনো মুহূর্ত আছে যা খুব স্মরণীয়, তুমি কখনো ভুলতে পারছো না সেই মুহূর্ত? স্মরণীয় মুহূর্ত আমার মনে হয় যে ছোটোবেলাগুলো আমাদের সব থেকে বেশি স্মরণীয় হয়ে থাকে। মানে আমার এখনও খুব মনে পড়ে আমার স্কুল কোথায় কেটেছে? রানাঘাট, আনুলিয়া। তো ওখানে আমাদের যে স্কুলে যেতে হতো প্রায় 2.5 কিলোমিটার পথ আমরা হেঁটে যেতাম, আমি, বোন বা আমাদের পাড়ার যে ছেলেমেয়েরা সেই বয়সী ছিল। ওই জার্নিগুলো খুব মনে পড়ে আজকাল, যে ওই হেঁটে হেঁটে যাওয়া, ছোট্ট ছোট্ট পায়ে কাদা রয়েছে, সেগুলো পার করে আমরা যাচ্ছি, বা বৃষ্টি হলে একসঙ্গে সবাই মিলে লাফাতে লাফাতে জলে থপথপ করতে করতে আসছি। এগুলো তো আর কোনোদিন ফিরবে না, তো ভালো লাগে, মনে পড়লে ভালো লাগে খুব। তুমি তো ভয়েসের উপর কাজ করো, তোমাকে আগামী দিনে অ্যাক্টিং করার ইচ্ছা আছে কোনো, না অভিনয় জগতে যাওয়ার? অ্যাজ সাচ যদি বলো যে খুব ডিরেক্টলি নেই, বাট যদি দেখি কোনো ভালো মানুষ আমাকে তার কোনো একটা চরিত্রের জন্য ভেবেছেন এবং সেটাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি, মনে হচ্ছে না এই চরিত্রটা করতে পারলে আমি খুব শান্তি অনুভব করব, তাহলে হ্যাঁ, অবশ্যই। আর তুমি তো অনেক মানুষকে ইন্সপায়ার করো, তো তুমি কাকে থেকে তুমি ইন্সপায়ার হও? মা, আমার মা। সারাক্ষণ মায়ের যে লড়াই গেছে আমাদেরকে বড় করে তুলতে, অভাব হোক, বিভিন্ন পরিস্থিতি হোক, সব কিছুকে সামলে মা যেভাবে আমাদেরকে বড় করে তুলেছে, এবং সবথেকে বড় কথা ভালো বিচার, মানে যেটাকে আমরা বলি আর কি, আমাদের আচরণ হোক, আমাদের মানসিকতা হোক, সেইগুলোকে করতে শিখিয়েছে। এই সব কিছুর মধ্যেও কখনো আমাদেরকে অন্য পথে চলে যেতে দেয়নি, সেইটা ভীষণ ইন্সপায়ার করে, এবং আমি সেটাকেই ছড়াতে চেষ্টা করি। সেই পজিটিভিটির হয়তো সামান্যই ছড়িয়ে দিতে পেরেছি যেটুকু আমি পেয়েছি মায়ের কাছ থেকে। মা এটাই বলে যে সত্যি কথা বলো, কখনো এমন কিছু করো না যাতে তোমার জন্য অন্য কারো ক্ষতি হয়, আর এটাই বলে যে সৎ পথে থাকলে তোমার যখন খুব অন্ধকার সময়ে চলবে তুমি দুটো ভাত খেতে পাবে, ব্যাস। তোমার যখন খুব মন খারাপ হয় তখন কি করো তুমি? মন খারাপ হলে গান শুনি, ভীষণ গান শুনি। আমি অ্যাকচুয়ালি সারাক্ষণ গানের মধ্যেই থাকি। আমি একটা গানের শো হোস্ট করি টেলিভিশনে, সেখানে তো গানের সঙ্গে অনেকটা সময় থাকতে হয়। তাছাড়া আমার গান চলে, নর্মালি গান চলে। খুব ব্যস্ত না থাকলে, খুব মাথার মধ্যে এমন কোনো গিজগিজ করে কাজ করছি বা এরকম কিছু না হলে আমি গান শুনতে থাকি সারাক্ষণ। তুমি জীবন কখনো ঠকেছো? ঠকা আছে সবাই, আমরা কেউ মানে বাইরে নই তো কোনো কিছুরই, ঠকতে তো হয়। ঠকেই মানুষ শেখে, আর সেখান থেকেই মানুষ সেইটা আর করে না। আর যারা বারবার ঠকে কোনো একটা জিনিসে তাদেরকে তো বোকা বলবো সিম্পলি। আর যারা এখন ইউটিউবার হতে চাইছে তো তাদের জন্য কি বলবে তুমি? ইউটিউবার হওয়াটা তো দেখো অ্যাক্সিডেন্টাল মানুষের ক্ষেত্রেও, কেননা আমরা প্রত্যেকেই কিছু না কিছু করতে চাই। এবার ধরে তুমি প্ল্যান করে এগুলো যে আমি এইটা করবো, তার জন্য তোমাকে ইকুইপড হতে হবে যে আমি কি লিখতে পারছি কিনা, আমি বলতে পারছি কিনা, আমি এই বিষয়টা কতটা জানি, সব কিছু মিলিয়েই। এইবার বাই অ্যাক্সিডেন্ট অনেকে হয় যে আমার ভালো লাগা থেকে আমি এইটা করতে ভালো লাগছে, আমি দিতে থাকি, আপলোড করতে থাকি, কোনো একদিন হট করে সেটা ভাইরাল হয়ে গেল এবং মানুষজন তাকে ভালোবাসতে শুরু করলো। অনেক রকমভাবে হয়। এইবার এখন তো এটাকে কেরিয়ারও করছে অনেকে, তো কী নিয়ে করছি সেইটা নিয়ে সম্যক জ্ঞান থাকা জরুরি, আরও পড়াশোনা করতে থাকা জরুরি, আর অন্যকে হিংসে না করাটা খুব জরুরি। তোমাকে অনেক ধন্যবাদ আজকে ব্রাইট টাইমের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।
ব্রাইট টাইম অনেক এগিয়ে যাক, অনেক মানুষের কাছে পৌঁছোক। তোমরা ভালো ভালো গল্প করতে থাকো, গল্প তুলে ধরতে থাকো। ভালো থাকো। অনেক ধন্যবাদ।